কিমাদাল্লি আজকে নিজেকে ভাই বিরাট বড় হনু ভাবছে, বিরাট বড় সমাজসেবী ভাবছে। এবার বলো কেন বলছি? এই কিমাদাল্লি দিশানিকে প্রীতমের জীবনে এনেছিল। তোমরা সবাই জানো, রিমি যখন সংসারটা ছেড়ে বাপের বাড়ি চলে গেছিল, তখন এই দিশানিকে প্রীতমের জীবনে কিন্তু এই কিমাদাল্লি নিয়ে এসেছিল। তোমাদের মনে আছে সে মায়াপুর নবদ্বীপ কাণ্ডের কথাটা? মায়াপুরে গিয়ে প্রীতমের সাথে বিয়ে হয়েছে, এই হয়েছে, সেই সময়ও কিন্তু রিমির মনটাকে নিয়ে এই কিমাদাল্লি কন্টেন্ট করে ব্যবহার করেছিল। ওর কাছে সবটাই হচ্ছে কন্টেন্ট। আজকে দেখলে ব্যাগ গাঁদে করে নিয়ে আবার চলে গেল দিশানির বাড়ি, প্রীতমের বাড়ি, রিমির বাড়ি। ওকে কে যেতে বলেছে? ওকে কে যেতে বলেছে যে গিয়ে বাড়ি গিয়ে দেখাতে কে কেমন আছে, কে না আছে? এগুলো রাইট কে দিয়েছে? দেশে আমাদের আইন নেই, পুলিশ প্রশাসন, আইন কানুন কিছু নেই। আজকে যদি রিমির বাড়ি, প্রীতমের বাড়িতে যদি রিমি অত্যাচারিত হয়, তাহলে তার জন্য রিমির স্টেপ নেবার ক্ষমতা আছে, অধিকার আছে, পুলিশ আছে, আইন আছে, কানুন আছে। প্রীতমের মা, প্রীতমের বাড়ির লোক প্রীতম যদি খারাপ ব্যবহার করে, তার জন্য আইন কানুন আছে, আমরা সবাই জানি। তাহলে হঠাৎ করে দাল্লিকে কেন দিশানির বাড়ি, প্রীতমের বাড়ি, রিমির বাড়ি গিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? তাহলে বুঝতে পারছো, এই মহিলা কন্টেন্ট ছাড়া কিচ্ছু জানে না, মানুষের জীবনকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। তোমরা সবাই দেখলে যে টানদীপের জীবনটাকেও কিন্তু যে বা যারা মানুষ, যাদের মানসিকতা আছে, মানবিকতা আছে, তারা সবাই জানো যে টানদীপের জীবনটাকে কিন্তু এই দাল্লি কিন্তু ব্যবহার করেছে। এই দাল্লি কিন্তু টানদীপের জীবনটাকে ইউজ করে গেছে, কন্টেন্ট বানিয়েছে। যে মুহূর্তে হাজব্যান্ড ওয়াইফের একটা স্পেসের জায়গা, এই সময় কি চাই? প্রীতমের মনে, রিমির মনে যাই আছে, যাই থাকুক, ওরা ওদের মতো সংসারটাকে গুছিয়ে নিতে চাইছে। রিমি চাইছে সংসার করতে, প্রীতমও আস্তে 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 যা হয়েছে পুরনো যা কিছু, এরা তো পরিস্থিতির শিকার। 3টে বাচ্চাই হচ্ছে পরিস্থিতির শিকার, ঠিক কিনা? 3টে ছেলে মেয়ে পরিস্থিতির শিকার। কন্টেন্ট ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা কন্ট্রোভার্সি দিয়ে এদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে। দিশানি কোথায় ছিল? কেন দিশানি প্রীতমের লাইফে হঠাৎ করে এন্ট্রি মারলো? কেন এলো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কিমাদাল্লি কিন্তু এই দিশানিকে একদম ওই জায়গায়, আজকে তোমাদের চোখে দিশানি ভিলেন, কিন্তু দিশানি ভিলেন। দিশানি এলো কোথা থেকে? হঠাৎ করে দিশানি এলো কোথা থেকে? সংসার তো করছিল প্রীতমার রিমি, অশান্তি হচ্ছিল প্রীতমার রিমির মধ্যে, ঠিক হয়ে যেত, ভালো হয়ে যেত। ওদের তো আমরা প্রথম থেকেই কেচ্ছা দেখতাম। রিমির বাবা মেনে নেয়নি, রিমির মা মেনে নেয়নি প্রীতমকে, আস্তে আস্তে দুজনের মধ্যে এই হচ্ছে ওই হচ্ছে, রিমির আসা যাওয়া অতিথির মতো, এইসব দেখেছি। কিন্তু দিশানিকে আনার কাজটা কিন্তু দাল্লি করেছিল। হঠাৎ করে একটা মেয়ে যে কিনা তার প্রথম স্ত্রী ছিল প্রীতমের, এমনকি তারও প্রথম স্বামী ছিল কিন্তু প্রীতম, সেই যে নরম জায়গাটা বয়সজনিত একটা কারণে, মানে একটা অল্প বয়সে ভুল করে ফেলেছিল বাচ্চাগুলো বিয়ে করে, তো সেই যে বয়সের ব্যাপারটা ভুলতে ওদের টাইম দিতে হবে, কিন্তু না, তখনই দিশানিকে নিয়ে এন্ট্রি মারলো কে? কন্ট্রোভার্সি সেক্টরে আমাদের এই কিমাদাল্লি, ঠিক কি না? তাহলে এই কিমাদাল্লি কতটা ধোয়া তুলসী পাতা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। মানুষের জীবনকে কন্টেন্ট বানিয়ে পুরো ছেড়ে দিচ্ছে। মানুষের লাইফগুলো হচ্ছে ওর কাছে কন্টেন্ট, ওর কাছে খেলনা, ওর কাছে খেলা। তাহলে তোমরা বলো, আজকে টানদীপের জীবনে যে সময় একটা টিনু আর টানদীপের মধ্যে একটা স্পেস দেওয়ার কথা ছিল, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হলে আমরা কি জানি, একটা করে স্পেস দিতে হয়, তাই তো? সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 4 মাস যাক, 5 মাস যাক, 6 মাস যাক, ভুল বোঝাবুঝি হবে, চলে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে ক্যামেরা নিয়ে তার বাড়িতে গিয়ে দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলা, তার শ্বশুরবাড়ির পরিবারের কানে মহিলাটার নামে কুডালা, তার হাজব্যান্ডের কানে কুমন্ত্রণা দেয়া, দিনের পর দিন আমি হাত ধরে আছি, ভাইয়ের হাত ধরে আছি, এইসব কাহিনী বলে বলে আজকে সমাজ কতটা নিচে নেমে যাচ্ছে তোমরা একবার ভাবো। স্বামী স্ত্রী পরিবারের মধ্যে বাইরের লোক এসে এন্ট্রি নিচ্ছে সংসার ভাঙাবার জন্য, আর আজকে কত হাজার হাজার লাখ লাখ মহিলা তারা এটাকে সাপোর্ট করছে। আমি বলছি না যে বা যারা পরকিয়া করছে নোংরা, টিনু পরকিয়া করেছে ভালো, আমি কখনোই বলছি না, কিন্তু একটা মেয়ে যদি ভুল কাজ করে তার পরিবারে ফিরে আসতে চায়, সেই ভুলটুকু শুধরানোর মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের ভুল বোঝাবুঝি বা একটা ঘটনাকে ঠিক জায়গায় আনতে মানুষের একটা টাইম চাই। এই টাইমটুকু পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিচ্ছে না নিজেদের চ্যানেল গ্রো করবে বলে। আজকে টানদীপের হাত ধরে 50কে ওপর 55কে করে ফেলছে, কিসের জন্য? শুধু নিজের চ্যানেল গ্রো করার নেশায়। একবারও ভাবে না যে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা সন্তান, মা বাবা সবই হারা হয়ে যাচ্ছে প্রায়। স্বাভাবিক ব্যাপার, বাবা থেকেও তার কাছে থাকবে না, দুদিন পর কী হতে চলেছে সে তো আমরা খুব ভালো করে জানি। আমরা সন্তান স্বামী নিয়ে ঘর করছি, আমরা তো জানি যে এটা প্রভাবটা, এফেক্টটা দুদিন পর কী পড়তে চলেছে। হ্যাঁ, টানদীপ খুব ভালো ঘর করে দিচ্ছে, রুম করে দিচ্ছে, ছেলের জন্য সব করে দিচ্ছে, কিন্তু আদেও কি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবে? হবে না। কথাতেই আছে বাপ মরে গেলেও সন্তানটা মানুষ হয়ে যায়, কিন্তু একটা মা যদি মরে যায় না, তাহলে সন্তান কোনোদিন মানুষ হয় না। সেখানে জলজ্যান্ত দুটো মানুষ থাকছে, টিনু থাকছে, টিনুর হাজব্যান্ড থাকছে, তাও মাকে পেল না, তাই তো? আজকে তোমরা বলবে টিনু তো পরকিয়া করছে, হ্যাঁ অবশ্যই টিনুর তো সন্তানের প্রতি কোনো টানই নেই, কিন্তু আজকে এই যে জায়গাটা,
ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটাও তো মিটে যেতে পারতো, স্বামী স্ত্রীর মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেটাও তো মিটে যেতে পারতো। আমি ভুল বোঝাবুঝি বলবো না, আমি বলবো ঘটনাটাও তো মিটে যেতে পারতো। কিন্তু এই যে বাইরের লোক, আজকেও দেখো প্রীতম আর দিশানির জীবনে বা রিমির জীবনে এই সেই ব্যাগ গাঁদে নিয়ে চলে গেল। কে দেখাতে বলেছে যে দিশানি কতটা নিজেকে কনফিডেন্ট বানাচ্ছে, কি করছে না করছে? আজকে দিশানিকেই মরণ খেলায় নামিয়েছিল কে? এই কিমাদাল্লি নামিয়েছিল নিজের রেভিনিউর কথা ভেবে। মনে হয়নি যে দিশানি একটা অল্প বয়সী মেয়ে, তার নিজের বাড়িতেও একটা মেয়ে আছে, তাকে নিয়ে যে মারাত্মক খেলাটা খেলেছিল প্রীতমের লাইফে এনে বোঝেনি? নিজে তো মা, বলে তো যে আমি মা। এই মা, এ তো মা নামের কলঙ্ক, এ তো সংসার ভেঙে ভেঙে বেড়ানো মেয়ে ছেলে, তাই না? আজকে রিমি সংসার করতে গেছে, দিশানি মুভ অন করছে, করতে দাও, ওদের সময় দাও। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, তুমি একজন মারাত্মক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার যার বাড়ি গেছো তার সংসার চুরমার হয়ে গেছে। কিছুদিন আগে এই কিমাদাল্লি রিমিকে নিয়ে, রিমির পরিবারকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, খারাপভাবে ভিডিও করেছে। আজকে হঠাৎ করে প্রীতমের বাড়িতে গিয়ে রিমিকে তুলে দিল। একটা ছেলের মনে দিশানিকে ঢোকানোর পরে ছেলেটা যখন দিশানির সঙ্গে কিছুটা তার বয়সের ধর্ম অনুযায়ী, অল্প বয়স, তার বউ চলে গেছে, তার বউ তার নামে কেস করছে, তার বউ তার সঙ্গে থাকতে চায় না, মানে আমি রিমির কথা বলছি। তো এই অবস্থায় প্রীতমের মনে গেঁথে গেল কে? তাহলে দিশানিকে এনেছিল কে? এই কিন্তু কিমাদাল্লি। প্রথম ভিডিও কিন্তু মনে আছে, আমার কাছে কিন্তু সেই ভিডিওগুলো আছে, আশা করি সকলের কাছে আছে। নবদ্বীপ মায়াপুরের ঘটনাগুলো কে এনেছিল? এই কিমাদাল্লি এনেছিল। তাহলে দিশানিকে ক্লোজ করে দেবার দায়িত্বটা কে নিয়েছিল? এই কিমাদাল্লি নিয়েছিল, তাই তো? তাহলে আজকে হঠাৎ করে রিমিকে নিয়ে গিয়ে ভিতরে থ্রেড দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে, কী সব বলছে আর কি, ভিতরে অনেক কিছু ব্যাপার আছে, আমি জানি না, যদিও ভিডিও বহির্ভূত কথা আমার বলে কোনো লাভ নেই। তো রিমিকে নিয়ে গিয়ে দিয়ে দিল, খুব ভালো কথা, দিয়ে দিল। সংসারটা রিমির সংসার, অবশ্যই রিমিও অ্যাডজাস্ট করছে, প্রীতমও আস্তে আস্তে করছে, ভবিষ্যতে করে নিতে পারে, মুভ অন করে যেতে পারে আস্তে আস্তে। দিশানিও করছে, সব কটা কিন্তু বয়সের ধর্ম, ঠিক কিনা? রিমির দোষ নেই, প্রীতমের দোষ নেই, দিশানির দোষ নেই, কিছু বলবো না। কিন্তু এগুলোকে, এই তিনটেকে মোহরা হিসেবে ব্যবহার করা হচ্ছে, কন্ট্রোভার্সি সেক্টরে মোহরা করে ব্যবহার করা হচ্ছে, টোপ ফেলা হচ্ছে এদের দিয়ে, তাই তো? কালকে হঠাৎ চলে গেল, হঠাৎ গিয়ে শুনছি নাকি দিশানির ফোন সার্চ হচ্ছে, দিশানির সাথে দিশানির কতটা ইয়ে হয়েছে, মানে ক্ষতি হয়েছে, কতটা না হয়েছে, কতটা দাগ হয়েছে, দাগ নেই, সেসব দেখা হচ্ছে, তাই তো? একে কে মানে এতটা উডাসিটি হয় কি করে? একে কে সেই ইয়েগুলো দিয়েছে, অধিকারগুলো দিয়েছে যে এইরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বাড়ি বাড়ি গিয়ে একটা মানুষ জীবন বসাচ্ছে? দিশানি মুভ অন করছে, নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সময়টা তো মানুষকে দিতে হবে না, এ গিয়ে আবার সেখানে কন্ট্রোভার্সি, নিজেকে মহান দেখাচ্ছে, আমি সংসার গড়ে দিয়েছি। সংসার কি সত্যি এভাবে হয়? এক্ষেত্রে আমি বলবো বাবলি দি অনেক বুদ্ধিমতী মেয়ে, বাবলি দি এটাই ঠিক করেছিল যে প্রীতমের প্রতি সমস্ত কেসও তুলে নেওয়া হবে, এমনকি রিমির নিজের মতো করে বাঁচবে। কারণ আমার তো মনে হয় একটা পুরুষের মন যদি ভেঙে যায়, স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই মন থাকে, একটা পুরুষের মন যদি ভেঙে যায়, ভাঙা মনে কাউকে জোর করে ঢুকিয়ে দেওয়া মানে সেই মেয়েটারও তো জীবন নষ্ট, আজকে রিমিরও তো জীবন নষ্ট, যদি প্রীতম কখনো মন থেকে মানিয়ে নিতে না পারে। আমি বলছি রিমি হয়তো 100% চেষ্টা করছে, প্রীতমও 100% করছে, কিন্তু যদি এই যে ভাঙা মন, একটা অল্প বয়সী মেয়ে, রিমিও পারতো ভবিষ্যতে একটা ভালো সুন্দর প্রতিষ্ঠিত ছেলের সাথে রিমির বিয়ে হতে পারতো, দিশানিরও একটা ভালো প্রতিষ্ঠিত সুন্দর ছেলের সাথে বিয়ে হতে পারতো, প্রীতমও ভবিষ্যতে মুভ অন করে নিজের মতো করে, প্রীতমের যা স্বপ্ন আছে নিজের মতো করে এগিয়ে যেতে পারতো। এই যে জোর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের মহান হতে গিয়ে আর এই দালালিপনা করতে গিয়ে এরা প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। না আছে নিজস্ব বাড়ির কাজ, না আছে নিজস্ব পরিবারের প্রতি কোনো যত্নশীল হওয়া, কিচ্ছু নেই, শুধু বাড়ি বাড়ি যাচ্ছে, পরিবারগুলোকে, সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, শুধু পয়সার জন্য। আর কিছু মানুষ আছে, মহিলা আছে, পুরুষ আছে, তারা এইসব নোংরামিকে সাপোর্ট করছে। কারা ভাই তোমরা, কারা? মানুষের বাঁচার মতো করে বাঁচা কাকে বলে জানো? সম্মানের সঙ্গে বাঁচা। আমাকে একজন চায় না, আমি তার কাছে জোর করে থাকবো, আমাকে সে অবহেলা করছে, আমি তার কাছে জোর করে থাকবো, এটাকে জীবন বলে? মানিয়ে নেওয়াকে জীবন বলে? ভালোবাসায় কম্প্রোমাইজ দুতরফা হয়, একতরফা হয় না। একটা ছেলে তোমাকে ইগনোর করছে, সে চাইছে নিজের মতো করে বাঁচতে, সে একটু সময় চাইছে, জোর করে নিয়ে গিয়ে একটা মেয়েকে চাপিয়ে দেওয়া মানে মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া। এখানে আর 5টা মানুষের কাছে ভালো হওয়া দেখানো যে দেখো রিমিকে তার সংসারে পাঠিয়ে দিলাম। আমি জানি রিমি খুব ভালোবাসে প্রীতমকে, একবারও আমি বলি না, খুব ভালোবাসে, কিন্তু তাই বলে এটাও তো দেখতে হবে যে প্রীতমও রিমির যোগ্য কিনা। খুব ধ্রুব সত্যি কথা। কারণ কেন না, প্রীতম যে রিমিকে ভালোভাবে রাখতে পারবে কিনা, জোর করে তো সংসার হয় না। একটা ছেলের মনের মধ্যে অন্য থাকতে পারে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তো জোর করে প্রীতমের উপর দিশানিকে থোপে দিয়েছিল। এখন এবার প্রীতমের মনে হয় দিশানিও নেই, প্রীতম বলছে আমি নিজের মতো করে বাঁচবো। তাহলে কি করে পারে এরা এই নোংরামিগুলো, খেলাগুলো খেলতে? একটা মেয়ের জীবন নিয়ে, একটা মেয়ে তো পাগল হয়েই আছে, আমি চাই। কারণ এই বাচ্চাটা তো কি চায় সে নিজেই জানে না রিমি, তার মাকেও জানতে হবে, তার মাকেও বুঝতে হবে। সবাই সাপোর্ট করেছিল, প্রত্যেকটা মানুষ বলেছিল যে রিমি এরকম একটা স্যাক্রিফাইস করলো যে আমি কেস তুলে নেবো, আমি নিজের মতো করে থাকবো, সবাই সবার মতো করে বাঁচুক, এটাই তো ভালো ছিল। প্রীতমকেও ভাবতে হবে যে দিশানিকে তার জীবনে আনলে প্রীতম কোনোদিন সুখী হতে পারবে কিনা, আবার দিশানিকেও ভাবতে হবে যে প্রীতমের মতো ছেলের সাথে আমি সংসার করতে পারবো কিনা। আবার
আবার প্রীতমেরও রাইট আছে তার নিজের মতো করে বাঁচার। তো মেন কালপ্রিট হচ্ছে এখন এই ব্যাগ কাঁধে ঝোলানো মহিলাটি, যিনি এখন প্রত্যেক বাড়ি বাড়ি দালালি করে বেড়াচ্ছেন। তো আমার মনে হয় না, সত্যি বলছি, এই ধরনের মহিলাদের না, মানে কি বলবো, এরকম নোংরা মেন্টালিটির মহিলা, যে একদিন রিমিকে নোংরা ভাষায় মেয়ের বয়সী মেয়েকে নোংরা ভাষায় মানে একদিন শেষ করে দিয়েছে। তোমরা তো প্রত্যেকে জানো, একটা মেয়েকে সত্যিকারের তার যোগ্য জায়গায় পৌঁছাতে সাহায্য করো, এই নয় যে কারোর উপর জোর করে থোপে দাও। অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা রিমি প্রীতমকে দেখো, দিশানিকে দেখো, কিন্তু একবার ভেবো, যে মানুষটা তোমাদের অবহেলা করে, তোমাদের নিজেদেরও জীবন আছে, যে মানুষটা তোমাকে অবহেলা করে, তোমায় চায় না, যে মানুষটার মনে তুমি নেই, ভেঙে গেছো, এরকম বাচ্চাদের মতো চাঁদ এনে দাও করে জোর করে তার ফ্যামিলিতে বা তার পরিবারে গিয়ে ঢুকে সংসার করা যায় না। এটাকে সংসার বলে না। প্রত্যেকটা মানুষের নিজের বাঁচার একটা অধিকার আছে, সেটা মেয়েরই হোক বা ছেলেরই হোক। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আমি জানি না কে কি আমার মতের সাথে মিল হবে। তো চলো, সবাই ভালো থেকো, এইটুকু।